হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে জিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছি। তো আজকে আমরা করব জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের ক্লাস নাম্বার 10, 10 নম্বর ক্লাস করব, যেখানে আজকের আমাদের ভূগোলের 10 নম্বর ক্লাসে আলোচনার টপিক হলো ভারতের অরণ্য ও কৃষি সম্পর্কে। তো সম্পূর্ণ আমরা প্রথমে থিওরি দেখব ভারতের অরণ্য এবং কৃষি সম্পর্কে, তার সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেব যে থিওরিটা পড়বো তার উপর থেকে। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। জিওগ্রাফি 10 নম্বর ক্লাস, কি কি তথ্য এবং কি কি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমরা পড়বো ভারতের অরণ্য সম্পর্কে এবং তারপরে ভারতের কৃষি সম্পর্কে দেখব। দেখো, ভারতের মোট অরণ্যের পরিমাণ হলো 7,08,273 বর্গ কিমি, অর্থাৎ 21.54%, যা কিনা পৃথিবীর গড় 30.4% থেকে কম। অর্থাৎ ভারতের মোট স্থানের যদি 100% হয় বা 100% হয়, তার কিন্তু 21.54% রয়েছে কি অরণ্যের পরিমাণ। ওকে, এবং পৃথিবীর গোটা যে টোটাল যদি পৃথিবী যদি 100% হয়, তো পৃথিবীর হচ্ছে 30.4 হচ্ছে পৃথিবীর অরণ্যের পরিমাণ। তো তার থেকে কিন্তু অনেকটাই কম, প্রায় 9% কম ভারতের অরণ্যের পরিমাণ। তো ভারতের অরণ্যের পরিমাণ হলো 21.54%, যার আয়তন দেখো 7,08,273 বর্গ কিলোমিটার। নেক্সট দেখো, ভারতের ভৌগোলিক আয়তনের মধ্যে অরণ্য এবং বৃক্ষের পরিমাণ হলো 7,94,245 বর্গ কিলোমিটার, যা হলো 24.14%। অর্থাৎ আগেরটা দেখেছিলাম কি শুধুমাত্র অরণ্যের পরিমাণ, এবারে অরণ্যের সাথে কিন্তু বৃক্ষটাও জুড়ে গিয়েছে। ওকে, তো অরণ্য এবং বৃক্ষের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। অরণ্য মানে বন জঙ্গলটাকে ধরছি, আর বৃক্ষ মানে সাধারণত যে আমাদের ঘর বাড়ির চারপাশে যে সমস্ত বৃক্ষ রয়েছে বা গাছপালা রয়েছে সেগুলোকে আমরা বৃক্ষ ধরে থাকি। তো এই অরণ্য এবং বৃক্ষ টোটাল মিলিয়ে 7,94,245 বর্গ কিলোমিটার, যার আয়তন দেখো 24.16%। নেক্সট দেখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তারপরেরটা, এইখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। মধ্যপ্রদেশ 77,414 বর্গ কিলোমিটার, দেশের মধ্যে অরণ্য আচ্ছাদনে প্রথম। তারপর যথাক্রমে রয়েছে অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং মহারাষ্ট্র। তো শুধুমাত্র মধ্যপ্রদেশের এবং অরুণাচল প্রদেশের নামটা দেখবে। তো মধ্যপ্রদেশের মধ্যে সব থেকে বেশি অরণ্য রয়েছে এবং রাজ্যের দিক থেকে প্রথম। ঠিক আছে, সব থেকে বেশি আয়তনের দিক থেকে, এটা কিন্তু কি আয়তনের দিক থেকে, আয়তনের দিক থেকে। তো আয়তনের দিক থেকে সেটা দেখো 77,414 বর্গ কিলোমিটার মধ্যপ্রদেশে রয়েছে, এবং মধ্যপ্রদেশ আয়তনের দিক থেকে প্রথম রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে অরণ্য সব থেকে বেশি রয়েছে, এটা কি আয়তনের দিক থেকে। নেক্সট দেখো, ভৌগোলিক আয়তনের ভিত্তিতে শতাংশের হিসাবে, এবার কি পার্সেন্টেজ হিসাবে, এইখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইতে এই বছর প্রশ্নটা এসেছিল যে শতকরা হিসাবে কোন রাজ্যে সব থেকে বেশি অরণ্য দেখা যায়, সেটা কিন্তু হবে মিজোরাম। দেখো ভালো করে, ভৌগোলিক আয়তনের ভিত্তিতে এখানে কিন্তু বলেছে শতাংশের হিসাবে, অর্থাৎ শতাংশ দিক থেকে বা পার্সেন্টেজ ওয়াইজ অরণ্য আচ্ছাদনে প্রথম লাক্ষাদ্বীপ। তো দেখো, লাক্ষাদ্বীপ কিন্তু ইউনিয়ন টেরিটরি, এটা কিন্তু রাজ্যের মধ্যে ধরি না। যদি বলতো কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি, তখন কিন্তু হতো হচ্ছে তোমার লাক্ষাদ্বীপ। কিন্তু মিজোরাম রাজ্যের মধ্য থেকে প্রথম, এই সঠিক উত্তর হবে কিন্তু মিজোরাম। পার্সেন্টেজের দিক থেকে সব থেকে বেশি অরণ্য রয়েছে কিন্তু মিজোরামে। তারপর দেখো, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং তারপরে রয়েছে অরুণাচল প্রদেশ। ওকে, তো প্রশ্ন কিন্তু ভালো করে দেখবে, এই বছর প্রশ্ন এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআর প্রিলিমসে, তোমরা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে যে শতকরার হিসাবে কোন রাজ্যে সব থেকে বেশি অরণ্য রয়েছে, এবং অপশনে কিন্তু মধ্যপ্রদেশও ছিল আবার মিজোরামও ছিল। তো সঠিক উত্তর হবে কিন্তু মিজোরাম, কেননা এখানে বলেছে শতাংশের ভিত্তিতে। আর যদি বলতো শুধুমাত্র আয়তনের ভিত্তিতে, তখন উত্তরটা হয়ে যেত মধ্যপ্রদেশ। নেক্সট দেখো, হরিয়ানা, সেখানে মাত্র 3.59% অরণ্যের পরিমাণ, যা গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম। অর্থাৎ হরিয়ানাতে সব থেকে কম কি রয়েছে, অরণ্যের পরিমাণ রয়েছে। এরপর পাঞ্জাবে রয়েছে 3.65%, রাজস্থানে রয়েছে তারপর 4.84, উত্তরপ্রদেশ তারপর গুজরাট, তারপর বিহার। ওকে,
তো সব থেকে আয়তনের দিক থেকে বেশি কোন রাজ্য, সেটা হলো মধ্যপ্রদেশ। শতাংশের দিক থেকে কোন রাজ্য, মিজোরাম। সব থেকে কম কোনটা, সেটা হলো হরিয়ানা। নেক্সট দেখো, ভারতের ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যের পরিমাণ সর্বাধিক, অর্থাৎ ভারতে কি রকম আমরা অরণ্য বেশিরভাগ দেখতে পেয়ে থাকি, সেটা হলো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। তো ভারতে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যের পরিমাণ কিন্তু সব থেকে বেশি, সেটা হলো 37.0%। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদগুলো কি কি, দেখো শাল, সেগুন, বাদাম, তেন্দু, লরেল, মহুয়া, শিমুল, আমলকি, হলুদ, রোজউড এবং বিচাশাল। ওকে, নেক্সট দেখো, ভারতের মাথাপিছু অরণ্যর আচ্ছাদনের পরিমাণ হলো 0.6 হেক্টর, যা কিনা পৃথিবীর মাথাপিছু গড়ের 0.06 হেক্টরের থেকে কম। ওকে, তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম ভারতের অরণ্যের ব্যাপারে। এবার দেখো কিছু স্পেশাল অরণ্য দেখবো, ম্যানগ্রোভ অরণ্য। দেখো, ম্যানগ্রোভ বলতে সাধারণত জোয়ার ভাটায় প্লাবিত বিস্তীর্ণ জলাভূমিকে বোঝায়। ওকে, তো কি বলছে, জোয়ার ভাটায় প্লাবিত বিস্তীর্ণ জলাভূমিকে বলা হয় ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ জাতীয় গাছের অন্যতম বৈশিষ্ট্য হলো এই গাছের শিকড় মাটি খুঁড়ে উপরে উঠে আসে, অর্থাৎ এই যদি গাছ হয় তো গাছের শিকড়গুলো কিন্তু উল্টো দিকে এইভাবে বেরিয়ে থাকে। এদের বলা হয় কি, শ্বাসমূল। এদের ডগায় থাকে নিউম্যাটোপোর নামে শ্বাস ছিদ্র থাকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে যে নিউম্যাটোফর এটা কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায়, সেটা শুধুমাত্র দেখতে পাওয়া যায় ম্যানগ্রোভ উদ্ভিদে দেখতে পাওয়া যায়। এবং এটা কি, এটা এক ধরনের শ্বাসমূলে থাকা শ্বাস ছিদ্র। এছাড়া কাণ্ডকে সোজাভাবে ধরে রাখার জন্য এই সব গাছে ঠেস মূলও দেখতে পাওয়া যায়, অর্থাৎ এইরকম ভাবে কিন্তু ঠেস মূলও দেখতে পাওয়া যায় কাণ্ডকে সোজাভাবে ধরে রাখার জন্য। নেক্সট দেখো, গঙ্গার বদ্বীপে ম্যানগ্রোভ অরণ্যকে সুন্দরবন বলে, অর্থাৎ আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার যে দক্ষিণে সুন্দরবন রয়েছে, সেই সুন্দরবনটা পুরোটাই কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। এখানে প্রচুর সুন্দরী গাছ পাওয়া যায়, তাই এই রকম নামকরণ। অর্থাৎ সুন্দরবনের নাম কিসের জন্য হয়েছে, এই সুন্দরবনে বেশিরভাগ গাছ কিন্তু সুন্দরী গাছ, তো সেই জন্য এর নাম হয়েছে সুন্দরবন। দেখো, ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলোর মধ্যে রয়েছে প্রধানত সুন্দরী, গোরান, গৌ, কেওড়া, হোগলা, গোলপাতা প্রভৃতি উল্লেখযোগ্য, এবং এই সমস্ত গাছগুলো সবই কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে পড়ছে। দেখো, ভারতের ম্যানগ্রোভ অরণ্যের আচ্ছাদন সেটা হলো 23.34 বর্গ কিমি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটা বৃদ্ধি পেয়েছে 23.34 বর্গ কিমি বৃদ্ধি পেয়েছে ভারতের ম্যানগ্রোভ আচ্ছাদন। দেখো, সুন্দর ছাড়াও ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায় ওড়িশার, সরি এটা সুন্দর না, এটা সুন্দরবন ছাড়াও, অর্থাৎ সুন্দরবন ছাড়াও আর কোথায় কোথায় ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখতে পাই ভারতের, দেখো ওড়িশার ভিতরকনিকা, গোবরি মোহনাই, করমণ্ডল উপকূল, গুজরাটের কচ্ছ উপসাগর, খাম্বাত উপসাগর, গোয়া, কর্ণাটক এবং কেরালা উপকূলেও আমরা কিছু পরিমাণ তোমার ম্যানগ্রোভ অরণ্য দেখতে পেয়ে থাকি। ওকে, তো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আমরা ম্যানগ্রোভ অরণ্যের ব্যাপারে দেখলাম। নেক্সট দেখো, ভারতের কৃষি। তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে ভারতের অরণ্যের ব্যাপারে, ঠিক আছে, অরণ্যে কত পরিমাণ, কোন রাজ্য আয়তনের দিক থেকে বেশি, শতাংশের দিক থেকে কোন রাজ্য বেশি কোন রাজ্যে কম, কি ধরনের বেশি অরণ্য আমরা দেখতে পাই, সেটা হলো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। তারপর ম্যানগ্রোভ ব্যাপারে দেখলাম, এবং এরপরে আমরা দেখবো ভারতের কৃষি সম্পর্কে। দেখো, ভারতের উৎপন্ন কৃষিজ ফসলকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। তো সেই দুটো প্রধান শ্রেণী কি কি, দেখো, ফসল রোপণ এবং তোলার সময় অনুসারে একটা ভাগ, আর একটা হলো উৎপন্ন ফসলের ব্যবহার অনুসারে আর একটা ভাগ। অর্থাৎ কৃষিজ ফসলকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ফসল রোপণ করা এবং তোলার সময় অনুযায়ী, আর একটা ফসলের ব্যবহার অনুসারে। দেখো, কৃষি ফসলের শ্রেণীবিভাগ এবার আমরা দেখবো। তো প্রথম 1 নম্বর যেটা পড়লাম, ফসল রোপণের সময় অনুযায়ী কি কি ভাগে ভাগ করা হচ্ছে সেগুলো দেখে নিই। দেখো, প্রথমে রয়েছে রবি শস্য। তো রবি শস্য কি, দেখো রবি শস্য হলো গম, যব, ছোলা, আলু, সর্ষে, এবং এই সমস্ত ফসল লাগানোর সময় বা রোপণ করার সময় কি, সেটা হলো নভেম্বর মাস, এবং ফসল কাটার সময় কি, মার্চ মাস। অর্থাৎ নভেম্বর মাসে যে সমস্ত ফসল আমরা চাষ করে থাকি সেগুলোকে বলা হয় রবি শস্য, যেমন গম, যব, ছোলা, আলু, সর্ষে, এবং এদের কাটা হয় মার্চ মাসে। তার মানে ফসল রোপণ এবং তোলার সময় অনুসারে একটা ভাগ করা হয়েছে, সেটা হলো রবি শস্য। নেক্সট দেখো, খারিফ শস্য। খারিফ শস্যও এইরকম ফসল বোনার যে সময় সেই অনুযায়ী করা হয়। দেখো, ধান,
পাট, আখ, ভুট্টা, জোয়ার, বাজরা। ঠিক আছে, এই ফসলগুলো লাগানোর সময় হলো জুন, অর্থাৎ মৌসুমী বায়ুর আগমন, অর্থাৎ জুন মাসে বর্ষাকাল আসে, তো সেই সময় এই ফসলগুলো আমরা চাষ করে থাকি। এবং ফসল কাটার সময় হলো নভেম্বরের শুরুতে, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন, আবার যখন মৌসুমী বায়ুটা ফিরে চলে যায় তখন কিন্তু এই ফসলটা কাটা হয়ে থাকে। ওকে, তো এই সমস্ত ফসলকে বলা হয় খারিফ শস্য, যেগুলোকে জুন মাসে চাষ করা হয় আর নভেম্বর মাসে কাটা হয়। তারপরে একটা রয়েছে দেখো জাইদ শস্য। জাইদ শস্য হলো জোয়ার, বাজরা, শসা এবং তরমুজ। নেক্সট দেখো দ্বিতীয় ক্যাটাগরি, সেটা হলো ব্যবহারের প্রকৃতি অনুসারে কিছু আমরা ভাগ করে থাকি। দেখো খাদ্য ফসল। খাদ্য ফসল কি? খাদ্য ফসল হলো যেমন ধান, গম, জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা। আবার দেখো তন্তু জাতীয় কিছু ফসল রয়েছে, সেগুলো কি? পাট ও কার্পাস। তারপর দেখো রয়েছে বাগিচা ফসল, এটা নিচে হবে বাগিচা ফসল। দেখো চা, কফি, রবার। আবার দেখো রয়েছে অর্থকরী ফসল, সেগুলো থেকে আমরা টাকা ইনকাম করতে পারি, সেটা হলো পাট, রাবার, চা। তারপর দেখো বাণিজ্যিক ফসল, দেখো কার্পাস, পাট, তামাক, তৈলবীজ। আর পানীয় ফসল হলো চা ও কফি। অর্থাৎ দেখো ব্যবহারের প্রকৃতি অনুসারে আমরা বিভিন্ন ফসলকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি। কোনটা খাদ্য ফসল, কোনটা তন্তু জাতীয় ফসল, কোনটা তোমার হচ্ছে বাগিচা ফসল, অর্থকরী ফসল, বাণিজ্যিক ফসল এবং শেষে রয়েছে পানীয় ফসল। তো এই সমস্ত ক্যাটাগরিকে আমরা ব্যবহারের দিক থেকে বা ব্যবহারের প্রকৃতি অনুসারে ভাগ করেছি। নেক্সট দেখো ধানের প্রকারভেদ, অর্থাৎ কত ধরনের ধান আমরা দেখতে পেয়ে থাকি সেগুলো দেখব। ভারতে সাধারণত 3 শ্রেণীর ধান উৎপন্ন হয়ে থাকে। তো সেই 3 শ্রেণীর ধান কি কি দেখো? আমন ধান, আউশ ধান এবং 3 নম্বর হলো বোরো ধান। তো কোন ধান কি রকম সেগুলো দেখব। দেখো আমন ধান, এই ধান চাষে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, সেই জন্য এই আমন ধান বর্ষাকালে মে জুন মাসে বপন হয় এবং শীতকালে নভেম্বর ডিসেম্বর মাসে কাটা হয়। অর্থাৎ আমন ধানটা বলতে পারো একদম তোমার খারিফ শস্যর যে সময়টা, সেই সময় কিন্তু এই আমন ধানটা চাষ করা হয়। অর্থাৎ বর্ষাকাল আসছে, মে জুন মাসে চাষ করা হচ্ছে, কেননা এটা প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, এবং শীতকালে নভেম্বর ডিসেম্বর মাসে এটাকে কাটা হয় আমন ধান। নেক্সট রয়েছে 2 নম্বরে দেখো আউশ ধান। এই ধানের ফসল পাকতে আমন ধানের চেয়ে কম সময় লাগে, অর্থাৎ আউশ ধান কিন্তু আমন ধানের থেকে খুব তাড়াতাড়ি পেকে যায়। তো আউশ ধান চাষে আমন ধানের চেয়ে তুলনামূলকভাবে কম জলের প্রয়োজন হয়। তো আউশ ধান সেই জন্য মৌসুমে বৃষ্টিপাতের পূর্বে বপন করে মে জুন মাসে কাটা হয়। অর্থাৎ এই আউশ ধানটাকে কখন চাষ করা হয়? তোমার হচ্ছে এই জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা ডিসেম্বর, এই সময়টাকে চাষ করা হয়। আর ঠিক বৃষ্টিপাতের আগে অর্থাৎ বর্ষাকালের আগে মে জুন মাসে এই আউশ ধানটাকে কেটে নেওয়া হয়। নেক্সট দেখবো বোরো ধান। দেখো বোরো ধান চাষে ফসল পাকতে কম সময় লাগলেও এই ধান কিছুটা নিকৃষ্ট শ্রেণী, অর্থাৎ বোরো ধান কিন্তু খুব একটা উন্নত মানের কিন্তু এই ধান নয়। তো বোরো ধান বসন্তকালের শেষে লাগিয়ে গ্রীষ্মকালে কাটা হয়। মাত্র 60 দিনে ফসল উৎপন্ন হয় বলে বোরো ধানকে হচ্ছে দেখো এটা সেটে হবে, এটা হচ্ছে সেটে ধানও বলা হয়ে থাকে। তো বোরো ধানের অপর নাম কি? সেটে ধান। মাত্র 60 দিনে এটি তৈরি হয়ে যায়, তো বোরো ধান ওই জন্য সেটে ধান, এবং এটা কিন্তু নিকৃষ্ট মানের, অর্থাৎ খুব একটা উন্নত মানের নয়, আমন এবং আউশের মতো। ওকে, তো এটাকে কাটা হয়, এটাকে লাগানো হয় বসন্তকালে এবং কাটা হয় গ্রীষ্মকালে। নেক্সট আমরা দেখব বিভিন্ন কৃষিজ বিপ্লব সমূহ। এইখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, ভালো করে দেখবে। দেখো সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব সম্পর্কে দেখব। দেখো উইলিয়াম এস গ্যাড সর্বপ্রথম গ্রিন রেভলিউশন কথাটি ব্যবহার করেন। তো গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব এই কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? ব্যবহার করেছিলেন উইলিয়াম এস গ্যাড। দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যেটা হয়েছিল 1961 থেকে 66, ভারতের সবুজ বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। মেক্সিকোর নরম্যান আর্নেস্ট বোরলক এবং ভারতীয় বিজ্ঞানী এম এস স্বামীনাথনের সহায়তায় নতুন প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের ফলে পাঞ্জাব, উত্তরপ্রদেশে গমের উৎপাদন বহু গুণ বৃদ্ধি পেয়েছিল, এবং এটাকেই বলা হয় সবুজ বিপ্লব। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এইখান থেকে প্রশ্ন আসে যে গ্রিন রেভলিউশন কে ব্যবহার করেছিলেন কথাটি? তিনি হলেন উইলিয়াম এস গার্ড। কখন এই গ্রিন রেভলিউশন দেখতে পাওয়া যায়? সেটা হলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটার সময়কাল 1961 থেকে 1966, এবং কারা এটা করেছিল? বিজ্ঞানী
নরম্যান আর্নেস্ট বোরলগ এবং ভারতীয় বিজ্ঞানী MS স্বামীনাথন। এবং কোথায় এখানে এইগুলো চাষ হয়েছিল, সেটা হলো পাঞ্জাব, উত্তরপ্রদেশ, যেখানে গমের উৎপাদন খুব গুণ বেড়ে গিয়েছিল। দেখো, নরম্যান আর্নেস্ট বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে এবং MS স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে। প্রশ্ন এইখান থেকে ট্রিকি এসে থাকে, কি বলা হয় থাকে এইখান থেকে প্রশ্ন, যদি প্রশ্ন আসে সবুজ বিপ্লবের জনককে, তখন হবে নরম্যান আর্নেস্ট বোরলগ। আর যদি প্রশ্ন আসে ভারতের সবুজ বিপ্লবকে, এই ভারত কথাটি যদি উল্লেখ করে দেয়, তখন উত্তর হবে MS স্বামীনাথন। ওকে, নেক্সট দেখো শ্বেত বিপ্লব। ঠিক আছে, দেখো 1970 সালে জাতীয় দুগ্ধ উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড কর্তৃক দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য অপারেশন ফ্লাড নামক একটি কর্মসূচি নেওয়া হয়। এই সাফল্যের স্থপতি ছিলেন ডক্টর ভার্গিস কুরিয়েন, যিনি শ্বেত বিপ্লবের জনক বা মিল্ক ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। এই বিপ্লব মূলত চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1969 থেকে 74-এর মধ্যে ঘটেছিল। খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? দুধ বা দুগ্ধ জাতীয় পদার্থের সাথে সম্পর্কিত। এটা হয়েছিল কবে? 1970 সালে। কে করেছিল? ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। ঠিক আছে, এবং এই দুধ উৎপাদন বৃদ্ধির জন্য কোন অপারেশন চালানো হয়েছিল? সেটা হলো অপারেশন ফ্লাড। এই অপারেশন ফ্লাড থেকে কিন্তু প্রশ্ন আসে যে অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সাথে যুক্ত? সেটা হলো শ্বেত বিপ্লবের সাথে যুক্ত। এবং শ্বেত বিপ্লবের জনককে তিনি হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। ওকে, এবং এটা কখন হয়েছিল? মূলত চতুর্থ পঞ্চবার্ষিকীতে, এবং সময়কালটা দেখবে 1969 থেকে 1974। নেক্সট দেখবো হলুদ বা পিত বিপ্লব বা ইয়েলো রেভলিউশন। এটা সম্পর্কিত তৈল বীজ উৎপাদনে। নেক্সট দেখো নীল বিপ্লব, সেটা মাছের উৎপাদন বৃদ্ধিকে নীল বিপ্লব বলে। নেক্সট দেখো ধূসর বিপ্লব বা গ্রে রেভলিউশন, সেটা পশুর পশম উৎপাদনের অভূতপূর্ব উন্নতি বা সার উৎপাদন বৃদ্ধিকে ধূসর বিপ্লব বলা হয়ে থাকে। নেক্সট দেখো গোলাপি বিপ্লব বা পিঙ্ক রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত? সেটা হলো চিংড়ি বা শ্রিম্প অথবা পেঁয়াজ বা ফার্মাকিউটিক্যাল উৎপাদনের বিপুল পরিমাণের বৃদ্ধিকে গোলাপি বিপ্লব বলে। অর্থাৎ চিংড়ির সাথেও রিলেটেড এই পিঙ্ক রেভলিউশন এবং পেঁয়াজের সাথেও রিলেটেড বা ফার্মাকিউটিক্যাল উৎপাদনের বিপুল পরিমাণের বৃদ্ধিকে গোলাপি বিপ্লব বলা হয়। নেক্সট দেখো বাদামি বিপ্লব বা ব্রাউন রেভলিউশন, অপ্রচলিত শক্তি বা মশলা বা কফির উৎপাদন বৃদ্ধিকে বোঝানো হয়ে থাকে বাদামি বিপ্লব বা ব্রাউন রেভলিউশন। নেক্সট দেখো স্বর্ণালী বিপ্লব বা গোল্ডেন রেভলিউশন, সেটা হলো ফল, ফ্রুটস বা আপেলের উৎপাদন বা হর্টিকালচারের বৃদ্ধিকে স্বর্ণ বিপ্লব বা গোল্ডেন রেভলিউশন বলা হয়। লাল বিপ্লব দেখো বা রেড রেভলিউশন, সেটা হলো মাংস ও টমেটোর উৎপাদন বৃদ্ধিকে লাল বিপ্লব হিসেবে পরিচিত। নেক্সট দেখো কৃষ্ণ বিপ্লব বা ব্ল্যাক রেভলিউশন, সেটা হলো খনিজ দ্রব্যের উৎপাদন বৃদ্ধিকে, বিশেষত ক্রুড অয়েল, তো খনিজ দ্রব্যের উৎপাদন বৃদ্ধিকে বলা হয় কালো বিপ্লব বা ব্ল্যাক রেভলিউশন। নেক্সট দেখো রৌপ্য বিপ্লব, সেটা হলো সিলভার রেভলিউশন। মুরগি ও হাঁস প্রভৃতির ডিমের উৎপাদন বৃদ্ধিতে রৌপ্য বিপ্লব নামে পরিচিত। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট দেখো গোল বিপ্লব বা রাউন্ড রেভলিউশন। রাউন্ড রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত? দেখো আলুর উৎপাদন বৃদ্ধিকে গোল বিপ্লব বলা হয়ে থাকে। নেক্সট দেখো রেনবো রেভলিউশন বা, ঠিক আছে, সেটা দেখো কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি নীতি 2000 সাল থেকে যেটা চালু হয়েছে, তার মূল লক্ষ্য ছিল স্থায়ীভাবে কৃষি কাজ সম্পন্ন করা। একে রেনবো রেভলিউশন বলা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ। এই বিপ্লবকে ফুড চেন রেভলিউশনও বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, কারণ এর মাধ্যমে খাদ্যশস্য, শাকসবজি, ফলমূল ইত্যাদি নষ্টের হাত থেকে রক্ষা করার প্রয়াস নেওয়া হচ্ছে, তো সেই জন্য এটাকে ফুড চেন রেভলিউশনও বলা হয়ে থাকে। নেক্সট দেখো গোল্ডেন ফাইবার রেভলিউশন। তো গোল্ডেন ফাইবার রেভলিউশন হলো স্বর্ণতন্তু বিপ্লব বলা হয় যাকে, যেটা হলো পাটের উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত। এবং নেক্সট দেখো সিলভার ফাইবার রেভলিউশন, যেটা রৌপ্য তন্তু বিপ্লব বা তুলার উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত। ওকে, তো এই পর্যন্ত ছিল আজকের ভূগোলের 10 নম্বর ক্লাস। ঠিক আছে, আজকে ভূগোলের 10 নম্বর ক্লাস, যেখান থেকে ভারতের সম্পূর্ণ অরণ্য এবং ভারতের কৃষি এবং হচ্ছে ভারতের বিভিন্ন যে বিপ্লব সমূহের সাথে যুক্ত সেই সমস্ত বিপ্লব সম্পর্কে দেখে নিলাম। এবার এই ক্লাস এবং গত ক্লাসের উপর থেকে কিছু আমরা এমসিকিউ দেখে নেব।
দেখো কি বলছে, শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কি ধরনের বনভূমিতে? সঠিক উত্তর হবে অপশন ডি ম্যানগ্রোভ। একটু আগেই আমরা দেখলাম সুন্দরী, গোরান এই সমস্ত হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদে কি দেখা যায়? শ্বাসমূল, যেখানে বলা হচ্ছে নিউম্যাটোফর নামক একটি শ্বাস হচ্ছে ছিদ্র দেখা যায় মূলে, এবং ঠেসমূলও দেখা যায় গাছকে সোজা করে রাখার জন্য। 2 নম্বর, বন সংরক্ষণের মাধ্যমে কিসের প্রতিরোধ ঘটে? তো সঠিক উত্তর হবে উপরোক্ত সবকটি, অর্থাৎ ভূমিক্ষয়ের প্রতিরোধ ঘটে, দূষণের প্রতিরোধ ঘটে এবং বন্যারও প্রতিরোধ ঘটে। 3 নম্বর, সুন্দরবন হলো কি ধরনের অরণ্য? একদমই ইজি, সঠিক উত্তর হবে ম্যানগ্রোভ অরণ্য। 4 নম্বর, মৌসুমী বায়ু কি রূপ প্রকৃতির? তো মৌসুমী বায়ু হলো বর্ষা ঋতুর বাতাস। 5 নম্বর, শাল এক ধরনের কি গাছ? তো শাল হলো এক ধরনের পর্ণমোচী গাছ। একটু আগেই আমরা যখন থিওরি পড়ছিলাম অরণ্যের ব্যাপারে, তখন দেখলাম ক্রান্তীয় আর্দ্র প্রকৃতির পর্ণমোচী গাছ ভারতে সব থেকে বেশি পাওয়া যায়, এবং শাল হলো সেই ধরনেরই এক গাছ। 6 নম্বর, গম উৎপাদনে বিশ্বের অগ্রণী দেশ হলো কোনটি? সেটা হলো চীন। 1 নম্বর স্থানে রয়েছে চীন গম উৎপাদনে। 7 নম্বর, নিচের শস্যগুলির মধ্যে কোনটি রবি শস্য নয়? তো রবি শস্য নয় চাল। চাল হলো কি খারিফ শস্য। বাদ বাকি সরিষা, গম এবং ছোলা এগুলো হলো রবি শস্য, অর্থাৎ এদের কখন বপন করা হয়? নভেম্বর মাসে বপন করা হয় আর কাটা হয় মার্চ মাসে। নেক্সট দেখো, মৃত্তিকা নিবারণ করা যায় কিভাবে? তো সঠিক উত্তর হবে উপরের সব কটি, অর্থাৎ বৃক্ষরোপণ করে মৃত্তিকা ক্ষয় রোধ করা যেতে পারে, ধাপ কাটা টিলে তৈরি করে মৃত্তিকা ক্ষয় রোধ করা যেতে পারে, এবং বাঁধ তৈরি করেও মৃত্তিকা ক্ষয় রোধ করা যেতে পারে। 9 নম্বর, কোন রাজ্যে সবচেয়ে বেশি কার্পাস উৎপন্ন হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন ডি মহারাষ্ট্রে। 10 নম্বর, নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? সঠিক উত্তর হবে রেগুর মৃত্তিকা। 11 নম্বর প্রশ্ন, শতাংশের হিসাবে ভারতের অধিবাসীদের মধ্যে কৃষিকাজে নিয়োজিত মানুষের সংখ্যা আনুমানিক কত শতাংশ? তো সেটা হবে অপশন ডি 65 থেকে 70% মানুষ কৃষি কাজের সাথে যুক্ত রয়েছে। 12 নম্বর প্রশ্ন, ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে চা উৎপন্ন হয় সেটা কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন এ আসাম। ঝুম হলো এক প্রকার কি? এইটাই তোমাদের বিগত বছরের প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার। তো ঝুম হলো এক প্রকার চাষের পদ্ধতি। 4 নম্বর প্রশ্ন, ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হলো কোনটি? সেটা হলো কূপ ও নলকূপ। 15 নম্বর প্রশ্ন, পাট চাষের বৃষ্টিপাতের প্রয়োজনীয় পরিমাণ হলো কেমন? তো বেশি পরিমাণে বৃষ্টিপাত লাগে পাট চাষে, যে জন্য এটা কিন্তু একটা খারিফ ফসল, অর্থাৎ বর্ষার সময় এটা রোপণ করা হয়ে থাকে। 16 নম্বর, ভারতের কৃষির অন্যতম বৈশিষ্ট্য হলো বৃষ্টিপাতের উপর নির্ভরতা। 16 নম্বর, ভারতের রবি ফসল হলো নিচের কোনটি? তো রবি ফসল হলো আলু। বাদ বাকি ধান, তুলা এবং পাট এগুলো চাষ করতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, তো সেই জন্য এগুলো বর্ষাকালে লাগানো হয়, এবং এগুলো হলো খারিফ ফসল। শুধুমাত্র আলু হলো এখানে রবি ফসল। 18, গ্রীষ্মকালে ভারতের বিহার এবং উত্তরপ্রদেশের মধ্য দিয়ে যে ঘূর্ণবাত প্রবাহিত হয় তাকে কি বলে? তাকে বলে আঁধি। 19 নম্বর প্রশ্ন, ভারতে কোন ফসল চাষের জন্য সব থেকে বেশি পরিমাণ কৃষি জমি ব্যবহার করা হয়ে থাকে? সেটি হলো ধান। 20 নম্বর, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি কোনোটাই নয়। তো কোনটা সঠিক উত্তর হবে? সেটা হবে মেঘালয়, যেটা আমরা জানি কি মৌসিনরাম। মেঘালয়ের মৌসিনরামে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, কফি উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটা? সেটা হলো কর্ণাটক। এই প্রশ্নটাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রিলিমিনারিতে এই বছর এসেছিল। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ভারতের ভূমিক্ষয়ের অন্যতম কারণ কি? সেটা হলো অতিরিক্ত পশুচারণ হলো ভূমিক্ষয়ের প্রধান কারণ, এবং নিচের যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। বৃক্ষরোপণ এটা তো হবেই না, বৃক্ষরোপণ করলে তো ভূমিক্ষয় কমে যায়। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভূমিকর্ষণ এটাও কিন্তু ঠিক নয়, এবং সবুজ বিপ্লব তো নয়। নেক্সট 23, ধান চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজনীয় পরিমাণ কেমন? তো সেটা হলো অপশন বি বেশি। 24, নিম্নের কোন দেশ অধিক ধানের উৎপাদনকারী? সেটা হলো চীন। 25, ভারতে কোন ফসল চাষের জন্য সব থেকে বেশি পরিমাণ কৃষি জমি ব্যবহার করা হয়? সেটি হলো ধান। 26, চিরহরিত বনের আরেকটি নাম হলো কি? সেটা হলো ট্রপিক্যাল ফরেস্ট, হলো চিরহরিত বনের আরেকটি নাম। 27, গম উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে? সঠিক উত্তর হবে অপশন ডি দ্বিতীয়। 28,
ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়? সেটা হবে অপশনটি সুন্দরী, এবং সুন্দরী হলো একটি ম্যানগ্রোভ গাছ। 29, পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল মৌসিনরামের নিকটবর্তী শিলংয়ের বৃষ্টিপাত কম হয় কেন? তো এটা হলো একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল অবস্থিত হওয়ার জন্য। অর্থাৎ এই যদি পাহাড় হয়, তো এই দিক থেকে যদি মেঘ আসে, তো এই দিকটা পড়ছে তোমার মৌসিনরাম, এই দিকটা পড়ছে মৌসিনরাম। তো এই জন্য এই দিকে পাহাড়ের ঢালে ঢাকাকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আবার এই মেঘটাই যখন এই দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু এর মধ্যে জলীয় বাষ্প থাকছে না, তো এই দিকে আর কোনো রকম বৃষ্টি ঘটাতে পারছে না। তো এই দিকটা পড়ছে কে? শিলং। ওকে, নেক্সট আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 30 দেখো, ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? তো ধান উৎপাদনে পৃথিবীতে স্থান দ্বিতীয়। এবং এখান থেকে আরো কিছু প্রশ্ন হয়, দেখো অরণ্য, এইখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, অরণ্য আয়তন, আয়তনের দিক থেকে সেটা হলো মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ 1 নম্বরে। পার্সেন্টেজের দিক থেকে, পার্সেন্টেজের দিক সেটা হলো মিজোরাম। ওকে, তো এই দুটো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, আমাদের ভূগোলের 10 নম্বর ক্লাস সম্পূর্ণ অরণ্য এবং কৃষি, এবং তার উপর থেকে আমরা কিছু এমসিকিউ করে নিলাম। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।